ঘোষ ফ্রম এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টি প্রত্যেকটি প্রেগনেন্ট ওম্যান এবং তার হাজবেন্ডের জন্য শোনা খুব বড় উচিত, কারণ তারা জীবনের একটি বিশেষ পর্যায়ে পা দিতে চলেছে, মাদারহুড এবং ফাদারহুড। এবং এই সময় অনেকগুলো দায়িত্ব পড়ে যায় এবং সবথেকে বড় দায়িত্ব নিতে হয় বাচ্চা যাতে সুস্থ করে জন্মায়। কিন্তু এখন একটি সিনড্রোম খুব পপুলার, তার নাম হচ্ছে ডাউন সিনড্রোম। এবং এটার ব্যাপারে প্রত্যেক বাবা মাই তার প্রেগনেন্সির প্রথম সপ্তাহতেই জানতে পারে। যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাকে এইটার ব্যাপারে অবশ্যই অবগত করেন এবং তার ফার্স্ট ট্রাইমিস্টারে আফটার 9 to 10 উইকসের পরে ডাক্তার তাকে মার্কার বলে একটি টেস্ট দেন। সেই টেস্ট হয় ডবল মার্কার হতে পারে অথবা 15 উইকের পরে কোয়াড্রাবল মার্কারও হতে পারে। এই টেস্ট করালে কি হয়, কি জানতে পারা যায়, অ্যাকচুয়ালি ডাউন সিনড্রোম ব্যাপারটাই আসলে কি, সেটা সহজ ভাষায় আজকে আমি সবাইকে বোঝাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যদি কিছু ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে মার্জনাও করবেন। আমি ডাউন সিনড্রোম ব্যাপারটি আগে ঠিকঠাক করে বোঝাই। প্রথমে আমি যেটা বোঝাবো সেটা বেসিক লেভেল থেকে। অ্যাকচুয়ালি আমাদের ছোটোবেলাতে বায়োলজি বইতে একটা জিনিস পড়েছি, সেটা হচ্ছে সেল, কোষ। তো কোষ আমাদের মাল্টিসেলুলার বডি। তো মাল্টিসেলুলার বডিতে একটা কোষকে যদি নেওয়া হয়, সেই কোষটাকে আমি একটা নাম দিচ্ছি। সেই কোষটার নাম দিলাম একটা জেলা। আমি খুব সহজভাবে বোঝানোর জন্য আমি এই উদাহরণটা ইউজ করছি। আমার খুব ভালো লাগলো, এই উদাহরণটা নিজে ভেবেই ভালো লাগলো। তো আমি আমাদের সেলটাকে একটা জেলা যদি ভাবি, সেই জেলার মধ্যে একটা ছোট শহর আছে, সেই শহরটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াস নামক শহরে 24টা ছোট্ট ছোট্ট ঘর আছে। এই 24টা ঘরের মধ্যে 22টা ঘরেতে দুটো করে ক্রোমোজোম থাকতে পারে। ক্রোমোজোম নামক মানুষ বলতে পারি, দুটো করে থাকতে পারে। আর বাকি যে দুটো ঘরে, সেই দুটো ঘরেতে একটা করে ক্রোমোজোম থাকে। এবার এই যে জেলা, সেটা মধ্যে যে এই শহরের মধ্যে যে বাকি যে দুটো ঘরের কথা বলছি, যেখানে একটা করে লোক থাকতে পারে, একটা করে ক্রোমোজোম নামক লোক থাকতে পারে, সেই ঘরগুলো আর কি ডিপেন্ড করে সেই জেলাটা কোন রাজ্যে অবস্থিত আছে। এবার আমি রাজ্যটাকে কি মনে করছি, হিউম্যান বডি। আর এই রাজ্যটাকে দুটো হিউম্যান বডিকে দুটো পার্টে আমরা ভাগ করছি, একটা হচ্ছে মেল আর দ্বিতীয়টি হচ্ছে ফিমেল। এবার ফিমেল নামক রাজ্যে ওই জেলার মধ্যে ওই শহরে 22টা ঘর তো ঠিক আছে, ওই একা থাকার যে ঘরগুলো, তার একটাতে থাকছে এক্স নামক ক্রোমোজোম, অন্যটাতেও থাকছে এক্স নামক ক্রোমোজোম। কিন্তু পার্থক্যটা কোথায় হয় জানেন? যখন হয় জেলাটি কোনো একটি ছেলে, সেক্ষেত্রে ওই ঘর দুটোর মধ্যে যেখানে একটা একটা করে ক্রোমোজোম থাকছে, সেখানে একটাতে থাকে এক্স নামক ক্রোমোজোম, কিন্তু আরেকটিতে থাকে ওয়াই নামক ক্রোমোজোম। তো আমরা এটা ডিফার করে নিলাম। মেয়েদের ক্ষেত্রে থাকছে এক্স এক্স, ছেলেদের ক্ষেত্রে থাকছে এক্স ওয়াই। কিন্তু এই দুটো ঘর বাদে বাকি 22টা ঘরে সবসময় দুটো করেই ক্রোমোজোম থাকবে। সেটা বিভিন্ন সাইজের হতে পারে, কিন্তু দুটোর বেশি ক্রোমোজোম থাকতে পারবে না। এবার মার্কার যে টেস্ট হয়, সেই মার্কার টেস্টের মধ্যে 3টে ঘরের উপর খুব বেশি ফোকাস দেওয়া হয়। একটা হয় 13 নম্বর, একটা হয় 18 নম্বর, আর একটা হয় 21 নম্বর। 13 এবং 18 নম্বর ঘরটার থেকে 21 নম্বর ঘরের ইম্পর্টেন্স অনেক বেশি। এটার কারণটা এবার ডিফার করব। এবার ভাবুন, যে ঘরেতে দুটো মানুষ থাকতে পারে, একদম যথেষ্ট রকম দুটো মানুষের থাকার জায়গা, সেখানে যদি
আর একটা মানুষ ঢুকে যায়, তখন কি হবে? হয় সেখানে মানে গাদাগাদি হবে, সেখানে অসুবিধা সৃষ্টি হবে, এবং সেই অসুবিধাটা গোটা ব্যাপারটাকে প্রবলেমেটিক করতে পারে, গোটা যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে প্রবলেমেটিক করতে পারে। এখানেও ঠিক তাই। ক্রোমোজোম নাম্বার 18, 13 বা 21 নম্বরে দুটো করে পেয়ারের ক্রোমোজোম থাকে, সেখানে যদি কখনো 3টে করে চলে আসে, সেটাই হয়ে যায় প্রবলেমেটিক। এবার 13 নম্বর ঘরেতে 3টে ক্রোমোজোম এলে কি হবে? তখন সেটাকে বলা হবে পাটায়ুস সিনড্রোম। এক্ষেত্রে বাচ্চা অনেক সময় জন্মায় না, অনেক সময় জন্মালেও তাদের বেসিক লেভেলে তাদের ডেথ হয়ে যায়। এরপরে 18 নম্বর ঘরেতে সেম যদি 3জন আসে, তাদেরও ওরকম প্রবলেমেটিক শুরু হয়, এবং সেক্ষেত্রেও বাচ্চার গ্রোথ হয় না, বাচ্চা পেটের ভেতরেই অনেক সময় ডেথ হয়ে যায়, অনেক কিছু প্রবলেম হতে পারে। কিন্তু এগুলো খুব রেয়ার দেখা যায়, এবং এগুলো রেকর্ডও হয়েছে খুব কম। কিন্তু সব থেকে বেশি যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে 21 নম্বর ঘরের ব্যাপারটা। এখানে 3জন হলেই প্রবলেমেটিক হয়ে যায়। বাচ্চা জন্ম নেয় ডাউন সিনড্রোম নামে রোগটি নিয়ে, এবং এটি প্রবলেমেটিক হয়ে যায় তার ফিউচার লাইফ স্প্যানের ক্ষেত্রেও, এবং মা বাবারও প্রবলেমেটিক হয়ে জীবনটা শুরু হয়, প্যারেন্টাল জীবনটা শুরু হয় প্রবলেমেটিকভাবে। এবং সবথেকে দুঃখের কথা হয় যে এই বাচ্চারা অনেক সময় বেশি দিন বাঁচে না। তো একটা ইমোশনাল টাচ তৈরি হওয়ার পরে কোনো বাচ্চা না থাকাটা সত্যি খুব দুঃখের হয়। তো এর জন্য বিজ্ঞানীরা বার করেছেন কয়েকটা মার্কার, যে মার্কারগুলো মায়ের ব্লাডের মধ্যে অবস্থিত বাচ্চার ডিএনএকে আইসোলেট করে সেই ডিএনএর মধ্যে, মানে সেই ক্রোমোজোমের মধ্যে, ক্রোমোজোমের স্ট্রাকচারে কোনো রকম ট্রাইজোমি আছে কি না সেটা বলে দিতে পারে, সেটা ধরে দিতে পারে। এই টেস্টটাকে বলা হয় মার্কার টেস্ট। এবার ডবল মার্কার মানে হচ্ছে, ডবল কথাটা হচ্ছে দুটো মার্কার ইউজ হয়, আর কোয়াড্রেবল মানে হচ্ছে চারটে মার্কার ইউজ হয়। এবার ডাক্তাররা ফার্স্ট ট্রাইমেস্টারে 10 বা 11 উইকের পরই যদি মনে করেন যে পেশেন্টের হিস্ট্রি বা পেশেন্টের আগের বাচ্চার কিছু প্রবলেম ছিল, বা পেশেন্ট কিছু প্রবলেমেটিক ফিল হচ্ছে, সেক্ষেত্রে ইউএসজি ক্যানেতেও অনেক সময় এনটি স্ক্যান হয় এই সময়টাতে, সেখানে যদি কিছু প্রবলেম দেখা দেয় তখন এরকম মার্কার টেস্ট দেন, এবং সেই মার্কার টেস্টটিকে ডবল মার্কার হিসেবে প্রেজেন্ট করা হয়, এবং সেখানে রিপোর্টে ট্রাইজোমি 13, 18 আর 21টাকে দেখা হয়, এবং এক্ষেত্রে পজিটিভ আসে, এবং পজিটিভ এলে তখন এনআইপিটি নামক একটি একদম কনফার্মেটরি টেস্ট হয়, কনফার্মেটরি আমরা বলি, সেই কনফার্মেটরি টেস্ট তখন করাতে হয়। কোয়াড্রেবল মার্কারের ক্ষেত্রেও সেম, কিন্তু কোয়াড্রেবল মার্কার হয় 15 উইকের পরে, এবং এখানে যেহেতু 4টে মার্কার ইউজ হয় তাহলে এর রিপোর্টটি অনেক বেশি ভালো হয়। ডবল মার্কারও অবশ্যই ভালো, বাট ডবল মার্কারে পজিটিভ আসাটা যদি আসে, সেটা কোয়াড্রেবল মার্কারে পজিটিভ আসবেই কিনা সেটা কোনো সিওরিটি নেই। তাই জন্য ডবল মার্কারের পরে অনেকে ডাইরেক্ট এনআইপিটি করে, অথবা অনেকে কোয়াড্রেবল মার্কার করে, কিন্তু কোয়াড্রেবল মার্কারে অ্যাকুরেসি অনেক হাই, এবং কোয়াড্রেবল মার্কারের মধ্যে এই 4টে মার্কার দিয়ে যেহেতু দেখা হয়, তো অনেকগুলি ফ্যাক্টরের উপর এটা ডিপেন্ড করে, তার জন্য অ্যাকুরেসি অনেকটা হাই হয়ে যায়। বিশেষ করে ট্রাইজোমি 21, ট্রাইজোমি কথাটা অনেক শুনতে পারবে। ট্রাইজোমি মানে হচ্ছে 3টে, মানে ওই একটা ঘরে 3টে লোক যেটা কথাটা বললাম, ঠিক সেম ওই একটা ঘরে 3টে লোক ঢোকাকেই ট্রাইজোমি বলে। তো একটা ক্রোমোজোমের দুটো পেয়ারের ক্রোমোজোম থাকে, সেখানে 3টে পেয়ারের ক্রোমোজোম যদি চলে আসে তখন তাকে ট্রাইজোমি বলছে, এবং সেই ট্রাইজোমিটাই ডিটেক্ট হয় কোয়াড্রেবল মার্কারে। এর মাঝখানে একটি মার্কার হয় ট্রিপল মার্কার, এখানে 3টে মার্কার দিয়ে টেস্ট হয়, এবং এরও অ্যাকুরেসি অনেকটাই হাই, অনেক ডাক্তাররা এখনো করান।
তবে মার্কার এবং এর অ্যাকুরেসির উপর ডিপেন্ড যদি করা যায় তাহলে বলা যেতে পারে এখন 65 to 85% মধ্যে এদের অ্যাকুরেসি ঘোরাফেরা করে। সেটা ডিপেন্ড করে কোন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের অ্যাকুরেসি থাকে তাদের বেস মিডিয়াম, যদিও এটা স্ক্রিনিং টেস্ট। আর স্ক্রিনিং টেস্টের একটাই প্রবলেম, স্ক্রিনিং টেস্টে ফলস পজিটিভ আসতেই পারে কিন্তু ফলস নেগেটিভ আসবে না, কারণ এদের প্যারামিটার এভাবেই সেট করা থাকে যাতে কখনো ফলস নেগেটিভ না আসে, ফলস পজিটিভ আসতে পারে। যদি কখনো ফলস নেগেটিভ আসে সেক্ষেত্রে সেই রিপোর্টটিকে অ্যাকচুয়ালি ধরা হয় একটা কি বলবো ক্রিমিনাল অফেন্সের মধ্যে ধরা হয়। ফলস পজিটিভ এলেও সেই রিপোর্টটি পরে এনআইপিটি করার জন্য ফরওয়ার্ড করা হয়। এনআইপিটিতে সেখানে অনেক সময় পজিটিভটা পজিটিভ আসে, আবার পজিটিভটা নেগেটিভও আসে, কারণ এনআইপিটি অ্যাকুরেসি 99%। তো এবার অনেকেই বলতে পারেন যে তাহলে আমরা ডাইরেক্ট কেন এনআইপিটি করাই না। তার একটাই কারণ, মার্কার টেস্ট করতে খরচা খুব বেশি পড়ে না, ম্যাক্সিমাম খরচা আপনার পড়তে পারে 2,500 থেকে 3,000 টাকা। কিন্তু আপনি যদি এনআইপিটি করাতে যান সেখানে আমরা 12 থেকে 15,000 টাকার মতো খরচা পড়ে। তো কোনো পেশেন্টই প্রথমে 12 থেকে 15,000 টাকা খরচা করে নিজের প্রবলেম, এটা অ্যাকচুয়ালি স্ক্রিনিং করে দেয় যে আপনাকে এনআইপিটি করতে হবে কিনা, আপনাকে 15,000 টাকাটা খরচা করতে হবে কিনা। আপনি যে রিপোর্টটা 3,000 টাকাতে জানতে পেরে যাচ্ছেন না আপনার প্রবলেম নেই, সেই ক্ষেত্রে কেন আপনি 15,000 টাকা খরচা করতে যাবেন। তাই এটা অ্যাকচুয়ালি সুবিধার জন্যই এই মার্কার টেস্টগুলো ডাক্তার লিখে থাকেন, এবং সবার পক্ষে একবারে 12-15,000 টাকা খরচা করা সম্ভব হয় না, কারণ প্রেগনেন্সির সময় অনেকের অনেক খরচা থাকে, কস্টিং অনেক ধরনের টেস্ট করতে হয়। তাই ডাক্তাররা মার্কার টেস্টটা প্রাইমারিলি অ্যাডভাইস করে থাকেন। আর এটাকে আমরা বলে থাকি স্টেপ আপ প্রসেস, নিচে থেকে উপরে ওঠা। তো এরপরেও আমাদের এখন অনেক ফিটোম্যাট স্পেশালিস্টরা আছেন, তারা অ্যামনিওসিনথেসিস করেন, সেখানে ক্রোমোজোমাল মাইক্রোয়ারের মতো টেস্ট হয়, ক্যারিওটাইপিংয়ের মতো টেস্ট হয়, আরও অনেক বড় বড় টেস্ট হয় যেখানে আরও জেনেটিক টেস্টগুলোকে আরও ডিটেলে স্টাডি করা যায়। কারো জেনেটিক ইস্যুর জন্য আবার ক্লিনিক্যাল এক্সাম, হোল এক্সামের মতো টেস্টও আছে যেখানে পুরো জিন স্টাডি করা হয়। কিন্তু মার্কার টেস্ট খুবই প্রাইমারি একটা টেস্ট, আর এটা করা হয় মায়ের ব্লাড নেওয়া হয়, মায়ের ব্লাডের মধ্যে বাচ্চার ডিএনএ ঘুরে বেড়ায়। এবার আপনি বলবেন যে বাচ্চার ডিএনএ কী করে এলো। মায়ের ব্লাডে বাচ্চার ডিএনএ আসে তার কারণ হচ্ছে বাচ্চা যখন পেটে থাকে তখন তার শরীরের ওপর থেকে ডিএনএ বা যে ময়েশ্চারগুলো থাকে তার সমস্ত কিছু মায়ের ব্লাডের সাথে ইন্টার রিলেটেড হয়। তাই জন্য মায়ের ব্লাডের মধ্যে বাচ্চার ডিএনএ ওপেনলি সেল ফ্রি ডিএনএ হিসাবে ঘুরে বেড়ায়। মায়ের ডিএনএগুলো থাকে সেলেতে, মানে কোষের ভেতরে, মানে জেলার ভেতরে, তার ভেতরে শহরের ভেতরে থাকে। আর বাচ্চার ডিএনএগুলো ওই ঘরের বাইরেই ঘুরে বেড়ায়, না কোনো জেলা আছে না কোনো শহর আছে, শুধু মায়ের গোটা শরীরে, মানে ওই পুরো রাজ্যের মধ্যে আরামসে ঘুরে বেড়ায়। এরও সেল ফ্রি ডিএনএ বলা হয় এদেরকে। আর এই ডিএনএগুলো কি ধরে 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 সেইগুলো থেকে টেস্ট করা হয় মার্কার। তো আজকে এই মার্কার টেস্টটা সম্পর্কে আপনি জেনে বুঝতে পারবেন যে এই মার্কার টেস্টটা কতটা ইম্পর্টেন্ট। এতে আপনার বেসিক নলেজ হয়ে যাবে যে আপনার বাচ্চার কোনো প্রবলেম আছে কি না, আর যদি থেকে থাকে তাহলে সেটার জন্য ফার্দার কনফার্মেটরি করে তারপরে ডিসিশন নিন যে অ্যাকচুয়ালি সেটা করার দরকার আছে কি না, বা সেটাও ডাক্তারের সাথে ডিসকাশন করাটা খুবই দরকার। কারণ একটা পেরেন্টহুড মানে তার জীবনে আরেকটি পর্যায়ে পা দেওয়া, একটা নতুন জন্ম হওয়া, আর এই নতুন জন্মের মধ্যে আলাদা আনন্দ। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমি জানি না মার্কার নলেজ কতটা আমি দিতে পারলাম, যদি কিছু ভুল হয়ে থাকে আবার আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাস্টে আরেকটি কথা একটু বলে দিই, টাইম পিরিয়ডগুলো একটুখানি আপনাদের সাথে আলোচনা করে দিই। দেখুন, ডবল মার্কার যে কথাটি বললাম, যেটা একদম ফার্স্ট ট্রাইমিস্টারে হয়, এটা আপনার 10 উইক থেকে 14 উইকের মধ্যে করাটা উচিত। সিআরএল ভ্যালু, ইউএসজি টেস্ট করালে একটা সিআরএল ভ্যালু বেরোয়, সেই সিআরএল ভ্যালু অবশ্যই 45-এর উপরে থাকতে হবে। 38, 45-এ, 42, 45 এরকম 45-এর উপরে থাকলেই ভালো। আর তার সাথে যদি এনটি স্ক্যান করা থাকে, দেখবেন ডাক্তাররা লেখেন এনটি, হ্যাঁ, তো এনটি স্ক্যান যদি করা থাকে, এনবি স্ক্যান যদি করা থাকে, সেক্ষেত্রে কম্বাইন স্ক্রিনিং বলে একটা টেস্ট হয়, যেটা ডবল মার্কারের সাথে এনটি স্ক্যানকে কম্বাইন করে দেখা হয়। এই রিপোর্টে অ্যাকুরেসি একটু বেশি থাকে। আর 14 থেকে 15 উইকের গ্যাপটাতে আমরা বলি যে কোনো রকম টেস্ট করা সম্ভব নয়, সেখানে টেস্টে রিপোর্টে কিছু ভুল আসতে পারে, তাই জন্য ওটা আমরা টোটালি অ্যাভয়েড করি। আবার 15 উইক থেকে 20 উইক পর্যন্ত টাইমতে আরামসে আপনারা কোয়াড্রেবল মার্কার টেস্ট করতে পারেন। যদি কখনো ডবল মার্কার মিস করে যান, কোনো ডাক্তারের কাছে পৌঁছলেন, ইউএসজি করেই পৌঁছলেন আপনি এমন একটি টাইম পিরিয়ডে, সেখানে আপনার ডবল মার্কারের টাইম ওভার হয়ে গেছে, অথবা অনেক সময় ডাক্তাররা ডাইরেক্ট কোয়াড্রেবল মার্কারের টাইমে বলে দেন যে একবারে কোয়াড্রেবল মার্কার করালেই আপনার বেটার রিপোর্টটা পেয়ে যাবেন, তো কোয়াড্রেবল মার্কারের টাইমে শিফট করে দেন। কোয়াড্রেবল মার্কার টেস্টের ক্ষেত্রে আপনার সেই সুবিধাটাই হবে, আপনি 15 থেকে 20 উইকের মধ্যে টাইম পেয়ে যাচ্ছেন। তবে যতটা আর্লি করে নেওয়া যায় ততই ভালো। তাহলে এনআইপিটিটা যদি পজিটিভ আসে, ভগবান করুক যে কারোর পজিটিভ না আসুক, তবে যদি কারো পজিটিভ আসে এনআইপিটি টেস্টটা করা যেতে পারে, তারপরে তার একটা সময় পাওয়া যায়, এবং তারপরেও ফার্দার যদি কিছু কনফার্মেটরি টেস্টের দরকার পড়ে সেটাও যাতে করা যেতে পারে, কারণ এই ডিসিশনটা খুব ক্রুশিয়াল ডিসিশন। সো আমি টাইম স্প্যানটাও একটু ক্লিয়ার করে দিলাম। মার্কার টেস্ট ইজ এ গুড টেস্ট। এখনকার দিনে ম্যাক্সিমাম ডাক্তাররাই এটা প্রেসক্রাইব করে থাকেন, আর ডাক্তারদের উপরেই সমস্ত কিছু ডিপেন্ড করেন, তারাই হচ্ছে আমাদের কাছে ভগবান। সো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সুস্থ বাচ্চার জন্মদিন এটাই চাইবো আজকে। আর এইভাবেই আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করব। ধন্যবাদ।